বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2017-2018 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে আমরা আলোচনা করছি গত কয়েকদিন ধরে। গত বৃহস্পতিবার বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাবনা উত্থাপন করেছেন। পুরো মার্চ জুড়ে সংসদে আলোচনা হবে, সংসদের বাইরে আলোচনা হবে, মাস শেষে বাজেটটি জাতীয় সংসদে অনুমোদিত হবে, হয়তো কিছু সংযোজন বিযোজন সহ। আজকে এই বাজেট নিয়ে আলোচনার জন্য তৃতীয় মাত্রায় স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য এম এ মান্নান। আর আমার ডানে রয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ ট্রেড বডি এফবিসিসির প্রাক্তন সভাপতি মীর নাসির হোসেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ব্যারিস্টার, চলতি যে প্রস্তাবিত বাজেট, এটিকে অর্থমন্ত্রী নিজে বলেছেন, তিনি বেশ কয়েকটি বাজেট দিয়েছেন যে এটি তার সেরা বাজেট। কিন্তু এর বিপরীতে অন্যরা যেটি বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এটি হচ্ছে লোক দেখানো বাজেট, এটি হচ্ছে এক ধরনের অবাস্তব বাজেট, এটি হচ্ছে প্রবৃদ্ধির এক ধরনের আত্মতুষ্টির বাজেট। কেউ কেউ বলছেন এটি গোজামিলের বাজেট, নানা রকমের গোজামিলের একটা হিসেব দেখানো হয়েছে। এবং প্রকার আকার ইঙ্গিতে এটিও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে গত কয়েক বছর ধরে যে লুটপাটের অর্থনীতি চলছে সেটিকে সামাল দেবার বাজেট। আপনি কি বলবেন? ধন্যবাদ। প্রথমে যে বলতে হয় নানা মুনির নানা মত, আমরা স্কুলে পড়েছি, সুতরাং স্বাভাবিক নানা ধরনের আলোচনা সমালোচনা হবে। আর সবচেয়ে ভালো কথাটা আপনার মুখ থেকে প্রথম শুনেছি, আপনি বলেছেন এইটা একটা প্রস্তাবনা, এইটা নিয়ে মহান জাতীয় সংসদে আলোচনা হবে এবং ভেরি ইম্পর্টেন্টলি আপনি বলেছেন সংসদের বাইরেও আলোচনা হবে আগামী কিছুদিন। এই সংসদের বাইরেটা আলোচনা আমাদের জন্য আমরা মনে করি একটা বিরাট অর্জন, গর্ব। কারণ অতীতে কখনো এই বাজেট নিয়ে এইভাবে জনগণের সামনে আসা হয়নি, আলোচনা হয়নি। শুধু জনগণ না, বিভিন্ন অংশীজন যাদেরকে আমরা বলি, ট্রেড বডি, ইন্ডাস্ট্রি বডি, সাংবাদিক মহল, সবার সঙ্গে আমরা আলোচনা করেছি একটা নিরন্তর। বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, ইউনিভার্সিটি টিচার্স, অল পর্যায়ে আলোচনা করে এইটাকে আমরা বানিয়েছি। স্বাভাবিকভাবে এত আলোচনা, এত রকমের টানাপোড়েনের মধ্যে একটা জিনিস যখন আসবে, নানা জায়গায় কিছু ফাঁক পুকুর থেকেই যাবে। চিন্তার ফাঁক পুকুর, হিসাবের ফাঁক পুকুর নয়, সেটা বলা উচিত। এটা কোনো হিসাবের ফাঁক পুকুর নয়, পরিষ্কার কত আসবে কত যাবে এটা অঙ্কের হিসাবে আছে। একটা জিনিস আমি সদয় হওয়ার জন্য বলবো আপনাকে এবং যারা শুনছেন, এইটা একটা আগামী এক বছরের ভবিষ্যৎ প্রজেকশন। হোল জিনিসটা কিন্তু একটা আনসার্টেন ভবিষ্যৎ, সেখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কত কিছু হতে পারে। আমরা শুধু অনুমান করে, অতীতের অভিজ্ঞতার আলোকে ট্রেন্ড লক্ষ্য করে আমরা এটা বানিয়েছি, এক নম্বর। সেকেন্ড হলো, যারা বলছে যে গুজামিলের বাজেট ইত্যাদি ইত্যাদি, তারা অনেকে পলিটিক্যাল মন্তব্য রাখছেন। এটা পলিটিক্যাল বিষয় সেই সেন্সে নয় যেটা আমরা মাঠে ময়দানে। কিন্তু আমি যাদের বক্তব্যগুলো উল্লেখ করেছি কেউ পলিটিশিয়ান না, কোনো পলিটিক্যাল পার্টির বক্তব্য আমি উদ্ধৃত করিনি। না, ওই যে শুনিয়েছি ডাকাতির বাজেট, অপকর্ম ঢাকার বাজেট, এইগুলা গ্যালারিতে বলা হয় পলিটিক্যাল, বিভিন্ন মাঠে ময়দানে রাজনৈতিক দল যারা করেন, অনেকেই বলেন না। এগুলোতে গেলে কিন্তু সারা ডিসকাস করলে আমি শেষ করতে পারবো না। আসল কথা হলো ফিগারে আসেন, আমাদের অর্জনে আসেন। আমরা মনে করি আমরা মোটামুটি একটা সলিড জায়গা থেকে বাজেট তৈরি করেছি। আমাদের জ্যেষ্ঠ মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা শ্রেষ্ঠ বাজেট এই সেন্সে যে গত কয়েক বছরের মধ্যে ধারাবাহিক প্রবৃদ্ধির শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে আছি। তিনি এবার প্রজেকশন করছেন 7.4 অর্জন করবেন। ও সম্প্রতি তিনি 7.2 চলমান অর্থ বছর অর্জন করেছেন বলে আমাদের বিবিএস করেছে, মানে হিসাব করেছে। সেই সেন্সে তার জীবনের এবং আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ পরিমাণে আমরা পৌঁছাবো এবার 7.4-এ। সুতরাং আমরা একটা শ্রেষ্ঠ বাজেট বলতে পারি। আর অন্যান্য যে সকল, কিন্তু মিস্টার মিনিস্টার, যেখানে কর্মসংস্থান হচ্ছে না, আপনি বিবিএস এর কথা বলেন, বিবিসি বলছে যেখানে বিনিয়োগ নেই, যেখানে বৈদেশিক মুদ্রার আয় কমছে, সেটি রেমিটেন্স থেকে বলেন আর সেটি আপনি রপ্তানি খাত থেকে বলেন, সেখানে আপনি প্রবৃদ্ধির এই হিসেব তো মানে প্রবৃদ্ধির সঙ্গে মিলাবেন কিভাবে আপনি? অতীতেও কিন্তু মিলেছে, এবার আমরা বললাম ভবিষ্যতের ব্যাপার। তবে হ্যাঁ, এটা দুইটা বিষয় বিশেষ করে আপনি রেমিটেন্স এবং এক্সপোর্টস বেড়েছে ইন অ্যাবসলিউট টার্মস, পরিমাণ, টাকার পরিমাণে। তবে যে গতিতে আগে বেড়েছিল সেই গতি নয়, অন্তর্নিহিতভাবে কিছু স্লোনেস এসে গেছে, যেটা ভয়ের ব্যাপার, অস্বীকার করবো না। এর কারণও আছে, পরে আসবো। এইটা আপনারা যে বলছে, আরেকটা বলছে বিনিয়োগ এবং কর্মসংস্থান সম্বন্ধে একটা কথা বলতে, আমরাই আমাদের সাফল্যের শিকার। আমরা, আমাদের দল, আমাদের রাজনীতি, আমরা শিক্ষাকে একটা এক্সপ্লোসিভ পর্যায়ে নিয়ে গেছি। সারা দেশে এমন কোনো স্কুল প্রতিষ্ঠান নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই যেখানে আমরা ইনভেস্ট করিনি বা তৈরি করিনি। হাজার হাজার ছেলে মেয়ে এখন গতানৈতিক ধারা শিক্ষা নিয়ে বেরিয়ে আসছে, IA BA MA, যার বাজার সীমিত। আমাদের ঘাটতি ছিল অতীতের, যে এখানে কর্মসংস্থানের জন্য যে স্কিল
আধুনিক জগতে যে কর্ম কী বলে এটাকে বাংলা দক্ষতা সেটা অর্জন করতে পারি, প্রযুক্তির দিকে আমরা অভাব ছিল, এইটাকে রাতারাতি চেঞ্জ করতে পারবো না। আমরা পলিসি পরিবর্তন করেছি। আমরা আশা করি এই যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে, শিক্ষিত বেকারের সংখ্যা অত্যন্ত বেশি, যার ফলে সার্বিকভাবে বেকারত্ব বেড়ে গেছে, এটিকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এক নম্বর, বিনিয়োগ কিন্তু দুইটা ধারণা। সাধারণত যে ধারণা বিনিয়োগ বলা হয় যে বাহির থেকে ঘোড়ায় চড়ে আসবে, কোটি কোটি ডলার ব্যয় করে এখানে ইনভেস্ট করবে, চলে যাবে, নট দ্যাট। আমাদের ধারণা হলো আমাদের আমাদের নিজেদের যে কি বিনিয়োগ হচ্ছে সেটা আমরা মনে করি, এবং এটা দেখা যাচ্ছে প্রবৃদ্ধির মাত্রায়, এবং মনে করি উৎপাদনের ক্ষেত্রে কৃষিতে আপনারা দেখুন, কৃষি উৎপাদন জীবনের শ্রেষ্ঠতম পর্যায়ে পৌঁছেছে আমাদের। শিল্পে যখন প্রতিটা ক্ষেত্রে আমাদের অর্জন আগের চেয়ে বেশি। সুতরাং আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগ হচ্ছে, যে ব্যক্তিগত বিনিয়োগ আপনারা বিনিয়োগ আরো দেখাচ্ছেন বেশি সেটি হচ্ছে। হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগ কেন বেশি হচ্ছে বলে আমাদের একক ইউনিট পরিবার, আপনার আমার গ্রামে যে পরিবার আছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে, প্রত্যেকটা বাড়ি ঘরে জি। নতুন বিনিয়োগ হচ্ছে। চাল ঘরে বদলাচ্ছে, পানির কল লাগাচ্ছে, টিউবওয়েল, বেটার স্যানিটেশন হচ্ছে, স্কুলে তার বাচ্চা বেশি যাচ্ছে, হেলথ সেন্টার যে কমিউনিটি ক্লিনিক যেগুলো আমাদের আগের সরকার বন্ধ করে দিয়েছিল আমরা স্টার্ট করেছি, অত্যন্ত প্রাণবন্ত, নানা ধরনের ওষুধ সেখানে পাওয়া যায়, মায়েরা বোনেরা ভিড় করছেন গ্রামের পাশে যেহেতু। সুতরাং সেই সব জায়গায় যে বিনিয়োগ আমরা এবং সমাজ করছে, উভয়ের মিলে আমাদের একক ইউনিটগুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে। কৃষিতে একটা যান্ত্রিকীকরণ চলে এসছে, আপনি লক্ষ্য করবেন, ট্রাক্টর বলুন, ধান মাড়াইয়ের কল বলুন, ধান কাটার কল বলুন, সর্বত্র। সুতরাং বিনিয়োগ যদিও বহিরাগত বিনিয়োগ সেই সেন্সে কম, নিজেদের বিনিয়োগ অনেক বেশি, এবং আমরা উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট। আমরা চাই এই বিনিয়োগ আরো বাড়ুক। আমি আসবো আবার আপনার কাছে মিস্টার নাসির হোসেন। আমরা সাধারণত বিগত বছরগুলোতে বাজেট বক্তৃতার পরে যে প্রতিক্রিয়াগুলো পাই সেগুলো রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, আপনাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য এবং অর্থনীতিবিদদের। এবার লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষও ইনভলভ হয়ে গেছে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, প্রচুর মানুষ, সাধারণ যে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ বাজেটের নানা ইস্যু নিয়ে তারা কথা বলছেন, এবং বেশ এটি বাজেটের আগ থেকে অবশ্য ভ্যাটকে কেন্দ্র করে, কিছুটা ওই যে ব্যাংকের আমানতের উপরে আবগারি শুল্ক সেটিকে কেন্দ্র করে, কিন্তু এটি বাজেট বক্তৃতার পরও চলছে, এবং যদি সিংহভাগ আলোচনা দেখা যায় সেটি বাজেটকে কেন্দ্র করেই। কেন এই অবস্থা তৈরি হলো বলে মনে করেন আপনি? ধন্যবাদ। মানে এটি কতটা ইতিবাচক দিক সেটিও শুনতে চাইবো আমরা। না, ধন্যবাদ। একটা জিনিস হয়েছে যে আপনাদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে কিন্তু এই সচেতনতাটা বেড়েছে। সারা দেশের মানুষ এখন টেলিভিশন দেখে, এতগুলি টেলিভিশন দেখে, খবরের কাগজ আসছে, টেলিভিশন খুব ক্যারি করছে পিপলের মধ্যে। আপনারা যাচ্ছেন, মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, বাজেটের রিয়াকশান দিচ্ছেন। সে কোনো দিন চিন্তাই করেনি যে টেলিভিশনে সে একটা বাজেটের রিয়াকশান দেবে। কারণ বাজেটটা সাধারণ মানুষ কি দেখতে চায়, দেখতে চায় বাজেট এলে তার কি হবে, তার কি কোনো উন্নতি হবে, সে কি কোনো অসুবিধায় পড়বে, তার দৈনন্দিন জীবনের যে খরচ সেটা কি বেড়ে যাবে নাকি। এই জায়গায় এখানে যে জিনিসটা এই বছর বাজেটে ব্যবসায়ী মহল থেকে আরম্ভ করে সবার মধ্যে যে আলোচনা ছিল সেটা ভিএটি, 2012 সালের যে ভিএটি এবং সম্পর্ক শুল্ক আইন, সেটা এই বছর থেকে বলবৎ, মানে সামনের অর্থবর্ষ থেকে বলবৎ হবে। এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সরকার তার অবস্থানে দৃঢ় ছিলেন এবং শেষ অবধি পর্যন্ত। মধ্যে শেষের দিকে এসে মনে হচ্ছিল একটু নমনীয় হবেন, মনে হয়েছিল কিন্তু পরে আবার শক্ত হয়ে গেছে। পরে রেটের ব্যাপারে শক্ত, একটা জায়গায় সরকার কিছুটা নমনীয় হয়েছে, সেটা হচ্ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি চাল, ডাল, মাছ বা এগুলির উপরে ভ্যাট আওতামুক্ত রেখেছে। কিন্তু সিঙ্গেল রেট 15% রয়েছে, এবং সরকার তরফ থেকে যারা কথা বলেন তারা বলছেন যে জিনিসপত্রের দাম বাড়বে না। এখন আমি সাধারণভাবে যতটুকু অ্যানালাইসিস করে আমার বোধগম্য হয় না যে বাড়বে না। হয়তো চাল, ডাল বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়বে না, কিন্তু মানুষ শুধু চাল ডালই উপর নির্ভরশীল না, তার তো আরও অনেক চাহিদা রয়েছে। সে সামাজিক উন্নয়ন করে, তার পারিবারিক উন্নয়ন হয়, সেখানে তাকে খরচ করতে হয়, তার বাড়ি বানাতে হয়, তার আঙ্গিনা বর্ধিত করতে হয়, সমস্ত এই খরচগুলি কিন্তু ভ্যাটের আওতায়। এবং সেই যে 15% যে হচ্ছে, এইটা ভ্যালু চেনের বিভিন্ন যে স্টেজ রয়েছে, ধরেন ম্যানুফ্যাকচারার বা ইম্পোর্টার, তারপরে হচ্ছিল হোলসেলার, তারপরে ডিস্ট্রিবিউটার, গেল রিটেলার এবং ভোক্তা। এই পর্যায়ে ভ্যাটটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য হওয়ার কথা ভ্যালু এডিশনের উপরে। কিন্তু এটা যদি ঠিকমতো প্রতিপালন করা সম্ভব না হয়, তাহলে ভ্যাটের এই রেটটা কিন্তু স্ট্যাটিক থেকে যাবে। সেটা কিন্তু এই ভ্যাটটা হচ্ছে জনগণের ট্যাক্স। ব্যবসায়ীরা ভোক্তা হিসেবে হয়তো যেটুকু দেন, কিন্তু মূলত কিন্তু তারা ভ্যাট দেন না, ভ্যাটটা সংগ্রহ করেন মূলত সাধারণ মানুষ। তখন সাধারণ মানুষের উপরে গিয়ে পড়ে। আমি একটু উদাহরণ দিতে চাই। MS রড এখন ট্র্যাঙ্কেটেড
ভ্যাট আছে হচ্ছিল 900 টাকা। তো 1 টন রডের দাম যদি 50,000 টাকা ধরা হয়, এটা কম বেশি আছে, আমি হাইপোথেটিক্যালি বলছি, তারপরে 15% মানে 7,500 টাকা, সে হয়তো ইম্পোর্টেড বিলেটের উপরে কিছু রেয়াত পাবে, পেয়ে দেখা যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সে 5,000 টাকার আশেপাশে ভিএটি দিতে হচ্ছে। তার মানে 900 টাকার উপরে তাকে এই টাকাটা দিতে হচ্ছে। তো এইখানে তো দামটা বাড়বে। এই জন্য আমি এই সিম্পল ম্যাথসে আমি বুঝি না যে হয়তো সব জিনিসে বাড়বে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়বে যেখানে ভ্যাট প্রযোজ্য। তাহলে তা না হলে সরকার, আবার এক খাতের প্রভাব তো অন্য খাতের উপরে আর পড়ে একটা সরকার directly না তাহলে হলেও। এবার সবচেয়ে বেশি বরাদ্দ এই আরোহণের বরাদ্দ রেখেছেন এনবিআর 91,000 করোড় টাকা হলো ভিএটি থেকে। এইটা ইনকাম ট্যাক্সের থেকেও বেশি, ইনকাম ট্যাক্স 85,000 করোড় টাকা, তার থেকেও বেশি। তো এই টাকাটা আনইউজুয়াল এন্ড আনফরচুনেট। হ্যাঁ, এটা নর্মালি হয় না, কারণ নর্মালি ডাইরেক্ট ট্যাক্সের উপরে মেইন স্ট্রিম অফ রেভিনিউ হয়। তো এই টাকাটা আসবে কোথা থেকে? এটা আসবে, সেইটা ইম্প্যাক্ট কি দ্রব্যের উপর পড়বে না, মূল্যস্ফীতির উপর পড়বে না? এটা আমি ঠিক বুঝি না। আমি ইকোনমিস্ট নই, কিন্তু আমি ব্যবহারিক জীবনে যেটা দেখি সেটা আমার মনে হয় যেন এটা ইম্প্যাক্ট পড়বে। এইটা একটা বহুল আলোচিত ব্যাপার হয়েছে। জনগণ কেউ বুঝে কেউ না বুঝে হোক মনে করছে একটা শঙ্কার মধ্যে পড়েছে যে তাদের জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। আর একটা জিনিস খুব রং সিগন্যাল দিচ্ছে, একটা ব্যাংকিং সেক্টরে একটা অ্যানোমালি দীর্ঘদিন ধরে চলছে, একটা বিশৃঙ্খলা চলছে। আমরা দেখেছি হলমার্ক, ডেস্টিনি, বিসমিল্লা গ্রুপ, বেসিক গ্রুপ, এইগুলিতে বেসিক ব্যাংক, এগুলি সমস্ত যে স্ক্যাম আমরা দেখেছি, এরপরে কিন্তু সেইভাবে কেউ জবাবদিহি হয়নি। এইখানে মানুষের একটা আস্থার জায়গাটা চির ধরেছে। দ্বিতীয়ত যখন শুনছে যে যদিও এক্সাইজটা গত বছর ছিল, কিন্তু এবার বর্ধিত করা হয়েছে, সরকার একটা জিনিস করেছে, 1 লাখ টাকা পর্যন্ত মওকুফ করে দিয়েছে। 1 লাখ টাকার উপরে থেকে স্টেজ বাই স্টেজ, যেটা গত বছর ছিল তার থেকে ডাবল। যদি অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে 1 লাখ টাকা যাদের আছে তারা তো বিত্তবান। সেই অর্থে বাংলাদেশে টাকার মূল্যমান বেড়েছে, কারণ হ্যাঁ, অর্থমন্ত্রী কয়েক বছর আগেই বলছিলেন যে 4,000 কোটি টাকা কোনো টাকা হ্যাঁ, নয়। সেটা আমি মনে সেই অর্থে 1 1 লাখ লক্ষ টাকায় টাকা সম্পদশালী হলে বিত্তবান হন, তাহলে বাংলাদেশের মানুষ অনেকেই ভাগ্যবান আর কি। সেই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু কথা হচ্ছিল যে এটা রং সিগন্যাল দিয়েছে। আমরা যদি হিসাব করি, সেটা হচ্ছিল যে ব্যাংকের যে আমানত রাখে সেখানে ইন্টারেস্ট রেট কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে, অনেক কমে। সে 5% প্লাস আর মাইনাস, যেটা ইনফ্লেশন রেটের থেকে কম। এইবার বাজেটে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 5.5%, যদি এই মুহূর্তে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু বেশি, যেহেতু খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, তো তার থেকেও কম। তারপরে এই যে টাকাটা সে রাখলো, এই টাকা তো সে একবার ট্যাক্স দিয়ে এসছে অথবা দেবেন, কারণ তার অর্জিত আয়। সে যে কোনো স্ল্যাবে পড়ুক, সে 10% পড়ুক, 20% পড়ুক, তা মূল আয়ের উপরে নির্ভর করবে। 2 নম্বর হচ্ছিল যে সে যদি আমানত রাখে, সেখানে সে একটা সুদ পাবে, 5% পাক যে পাক, এটার উপরে একটা ইনকাম ট্যাক্স রয়েছে, উৎসে কর কাটবে এবং পরবর্তীতে তার ট্যাক্সের মধ্যে আসবে। 2 নম্বর ছিল 3 নম্বর ছিল আকবর ইস্যু, হ্যাঁ, এক্সাইজ ডিউটি, এইটা আসছে। তার মানে 1 টাকার উপরে 3 বার যখন তারপর আপনার ব্যাংকের সার্ভিস চার্জ নানান আছে, কিছু মিলিয়ে শেষে দেখা মূল যাবে টাকা থেকে কমে হ্যাঁ, গেছে অনেক। এবং ইভেন ওয়ান সিঙ্গেল ট্রানজ্যাকশন হলেও কিন্তু এটা কাটবে। এইখানে মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এইটা যেটা আমাদেরকে ভাবিত করে তুলেছে, সেটা হচ্ছিল যে এটা কি প্রকারান্তে একটা সেন্স ক্রিয়েট করবে যে মানুষ ব্যাংকমুখী না হয়ে এই সনাতনী পদ্ধতিতে আগে যেভাবে টাকা রাখতে। এখন আবার অনেকে বলছেন যে ওই সনাতনী পদ্ধতি হলে চুরি ডাকাতি পারবে, এটা তো বড় চুরি ডাকাতি ব্যাংককে কেন্দ্র করে হচ্ছে। হ্যাঁ, সেটাও তো সাধারণভাবে এখন বাইরে। তো এই জায়গাটা কিছু রং সিগন্যাল দেওয়াতে এইবার এই বাজেটের উপরে মানুষের আগ্রহটা বেড়েছে, শঙ্কাটা বেড়েছে, সেই জন্য এত আলোচনা হচ্ছে। এমনি যারা আলোচনা করেন তারা করছেন, তার বাইরেও কিন্তু মানুষ আলোচনা করছে। মানুষ এই দুটো পয়েন্টে আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। জি, মিস্টার এম এ মান্নান, অনেকগুলো প্রসঙ্গ, একটি তো উনি বললেন, একটি হচ্ছে যে ভ্যাট নিয়ে এক ধরনের আতঙ্ক, ব্যাংকে আমানতের উপর এক ধরনের প্রশ্ন আছে, এবং ট্যাক্সের আওতা, আসলে বাংলাদেশে বলা হয় যে ট্যাক্স যারা দেয় সমস্যাটা তাদেরই বেশি হয়, আওতাটা বাড়ানোর দিকে আপনারা খুব একটা নজর বা সরকার বা রাজস্ব ভোট দিচ্ছে না, বরং এবার ট্যাক্সের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভ্যাটটা রাজস্ব আহরণের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে বৈদেশিক সূত্র থেকে যে আয়টা দেখানো হয়েছে, যে সেই হিসেবটাও অনেকে বলছেন যে এটিকে আসলে হিসাব মেলানোর জন্য দেওয়া হয়েছে, কারণ গত 4 বছরও বাংলাদেশ এই অর্থ বৈদেশিক খাত থেকে বা বৈদেশিক সূত্র থেকে ব্যবহার করেনি, এবং একটি ব্যবহারের সক্ষমতার অভাব রয়েছে, অর্থ ছাড় করাতে পারে না নানা কারণে, সেই সব সীমাবদ্ধতা আছে। সেই কারণে এটিকে অনেকে গোজামিলের একটা হিসেবও বলছেন। অনেকগুলো বিষয় আপনি তুলে এনেছেন ঠিকই,
এবং দিজ আর অল কারেক্ট, কিন্তু গুজাবিল নয়, কারণ প্রত্যেকটা ফিগার কিন্তু কাগজে আছে। এখন যদি আপনি অবিশ্বাস করেন আমাদের সিস্টেমকে, তাহলে তর্ক করে লাভ হবে না। বাট আমাদের ফিগারটা যেমন ধরেন যে 4 বছর আপনি যেটি ব্যবহার করেননি সেটি 1 বছরে হঠাৎ করে কিভাবে ব্যবহার করবেন, এরও আশ্বাস কারণ কি কি হয়ে তাহলে যাবে? এইটার জবাব দিয়েই যাই। কেন আমরা এইবার গত বছরের বা আগের বছরের জন্য অনেক বড় করলাম, কেন আমরা এই হঠাৎ করে ফরেন এইডের উপরে আমরা এতটা হঠাৎ করে আমাদের, আপনি বললেন আগে সক্ষমতা ছিল না, এখন পারবো। আমাদের 10টি মেগা প্রকল্প, ছোটি ধরুন, খুব মেগা, এইগুলা কিন্তু গত 2-3 বছরের কাজে, 4 বছরের কাজে একটা ক্রিটিক্যাল মাস, যেটাকে ইংরেজিতে বলা হয়, পর্যায়ে পৌঁছেছে। এখন তার অনেক বেশি ফান্ডিংয়ের প্রয়োজন হবে। পদ্মা সেতু উদাহরণ নেই, পদ্মা সেতু এই চলতি অর্থ বছরে আমরা ইতিমধ্যে 40% ক্রস করেছি। আমরা আশা করি চলতি অর্থ বছরে এটাকে 90-এ নিয়ে যাব। ডাবল খরচ করতে হচ্ছে, এই জন্য বাজেটে আমরা হিউজ সংস্থানের জন্য রেখেছি অন্য বছরের তুলনায়। ধরুন আপনি ঢাকা চট্টগ্রাম রেলওয়ে ডাবল প্রজেক্ট, চট্টগ্রাম 2000-এর রেল লাইন, আপনি ধরুন পায়রা বন্দর, প্রত্যেকটি প্রকল্প এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আগের তুলনায় সে এখন অনেক বেশি অর্থের প্রয়োজন। সুতরাং আমরা বাজেটে সংস্থান রাখতে হবে। সুতরাং এই বাজেটে সংস্থান রাখতে গিয়ে যেমন আমরা নিজের অভ্যন্তরীণ সূত্র থেকে বেশি ব্যবহারের আশা করছি বা আনার আশা করছি, বহিরাগত আমরা আশা করছি। 1 নম্বর, দক্ষতার প্রশ্ন বা সক্ষমতার প্রশ্ন ভিন্ন। সক্ষমতা আমাদের কম ছিল, এটা অস্বীকার করি না, এটা ঐতিহাসিকভাবেই আমাদের সিস্টেমের সক্ষমতার অভাব ছিল। কিন্তু গত কয়েক বছরে আমাদের কাজের ফলে হোক বা আমাদের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির ফলে হোক কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন এটাকে আরও বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি। আপনি যে ভ্যাটের কথাটা আপনি বললেন, এটা খুব বড় ইস্যু, লাস্টে আসবো। আবগারিটা আগে বলে ফেলি, ব্যাংকের যে অ্যাকাউন্টে টাকা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। আমরা তো উপকার করেছি, আমরা রিলিফ দিয়েছি। কেন আপনি বলবেন? এই 500 টাকা কিন্তু ইউনিভার্সিটি আগে সবাই দিয়ে আসছিল, কেউ প্রশ্নই করে নাই। ইভেন যার 2000 টাকা ব্যাংকে ছিল সেও বছরে যদি তার স্থিতির উপরে 500 টাকা দিয়েছে একবার। অনেকে পেপারে লাগছে প্রত্যেক লেনদেনের সময়, দিস ইজ রং। একবারই বছরে দেওয়া হবে আপনি যদি ওই পর্যায়ে পৌঁছেন। আমরা করেছি লেনদেন ট্রানজাকশনের উপরে তো এক ধরনের নো ট্রানজ্যাকশনের কোনো বিষয়টা না, এটা হলো সিম্পলি অন ব্যালেন্স। সেটা তো আবগারি শুল্ক। হ্যাঁ, আবগারি। এখন আপনি 1 লক্ষ টাকার নিচে আমাদের 80-85% অ্যাকাউন্টস হোল্ডার 1 লক্ষ টাকার নিচে। সুতরাং আমাদের এই যে 500 টাকা যেটা আগে তারা দিতেন, এইটা আমরা ওদের থেকে সরিয়ে ফেলছি, তাদের জন্য বিরাট লাভ হয়েছে। এরপরে কয়েকটা স্ল্যাবে আমরা যত বেশি টাকা সামান্য একটু বেশি, এইটাই তো আপনারা তো সবাই দাবি করে যাদের কাছে বেশি আছে তাদেরকে নেন প্রত্যক্ষ হিসাবে, সেইভাবে আমরা নিয়েছি। সুতরাং এইটাকে আমি মনে করি যেভাবে তুলে ধরা হয়েছে ইট ইজ নট কারেক্ট। সাধারণ দরিদ্র কথা বলতে চাই না, লো ইনকাম, নিম্ন আয়ের যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদের জন্য আমরা কোনো চাপ দিই নাই, 1 নম্বর। সেকেন্ড, এরপরেও বলছি এটা যেভাবে আলোচনা হচ্ছে ভ্রান্ত হোক আর কারেক্ট হোক এটা আমার বলার সাহস নেই। আমি মনে করি জনগণ বুঝেই করছেন, সরকার শুনছে নিশ্চয়ই, এটা কোনো বোবা কালা সরকার নয়, জনগণের মধ্যে মিশে আছে এই সরকার। আমিও এখান থেকে সামান্য লোক, আমি বয়ে নিয়ে যাবো বার্তা কর্তৃপক্ষের কাছে পৌঁছাবো, আশা করি সেটাও সংসদে আলোচনা হবে, যেটি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এটা নিয়ে বোধহয় আমরা একটা সত্যমি থাকতে পারি। ব্যাট এটা ইউনিভার্সাল, আমাদের দেশে একা নয়। গতকাল একটা আলোচনা ডক্টর ফেরাজউদ্দিন বললেন গ্লোবালি অ্যাভারেজ হলো 14.8%। গ্লোবালি কোনোখানে হয়তো 5 আছে, কোনোখানে 25 আছে। আমি নিজের হাতে 25-30 ট্যাক্সি দেশে গেছি, দেখেছি। গ্লোবালি 14.8, সেখানে আমরা 15 করেছি। ইট ইজ নট রং। এবং আমরা এইগুলো আলোচনা করেছি এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, সকল ট্রেড বডির সঙ্গে দিনের পর দিন, মাসের পর মাস বারবার বসেছি, আলোচনা করেছি। সুতরাং এইটাকে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার বা মজার স্বস্তির ব্যাপার, এই যে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, আমরা প্রায় 80% লোককে ভেটের আওতার বাইরে, তাদের যে প্রয়োজন যেগুলো কেনে, চাল, ডাল, মশলা, মাছ, সবজি, মাংস, গামছা, পায়ের স্যান্ডেল, এইসব জিনিসপত্র, ওষুধ, বাস ভাড়া, রিক্সা ভাড়া, লঞ্চ ভাড়া, এইগুলাকে আমরা সম্পূর্ণ ভেটের আওতার বাইরে রেখেছি। তার মানে কি, এই ধরনের খদ্দের বা নাগরিক যারা আছেন নিম্ন আয়ের, তাদের উপরে ভেটের কোনো অভিঘাত মোটেও নেই। এসি বাস, এসি লঞ্চ, কেবিন, হাওয়াই জাহাজে ট্রাভেল, সেগুলোর উপর আমরা কিছু বাড়তি দিয়েছি। এইটা আমরা অন্যায় মনে করি না। কেন অন্যায় মনে করি না? স্বাধীনতার পরপর যেখানে $100 মাসিক বার্ষিক আমাদের মাথা পিছু আয় ছিল, সেখানে আমরা $1500 15 গুণ আমরা পৌঁছে গেছি। সেই তুলনায় আমরা মনে করি যে আমাদের সমাজে একটা পার্সেন্টেজ আছে, 30 ভাগ মানুষ, হয়তো 20 ভাগ মানুষ, যারা এই বাড়তি আয়ের সুবিধা ভোগ করছেন, তাদের পরিশ্রমের ফলে আমি স্বীকার করি, বা তাদের সুযোগ গ্রহণের ফলে তাদের উপরে হয়তো এইটার চাপ একটু বেশি পড়বে। সেই চাপটা নাগরিক হিসাবে একটা উন্নত দেশ গড়ার জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হবে বলে
আমরা বলি এবং আমরা রাজনৈতিকভাবে ঘোষণা দিয়েও এসেছিলাম যে আমরা বাংলাদেশকে মডার্নাইজ করব, মানে আমরা ডিজিটাল করব এবং এটাকে আমরা একটা আধুনিক অর্থনৈতিক মানের রাষ্ট্রে নিয়ে যাব। সে লক্ষণগুলো দেখাও গেছে, বিদেশিরা বলছে, সংস্থাগুলো বলছে, আমাদের উপর আগ্রহ বেড়েছে। সুতরাং এই যে ভ্যাটের এই জিনিসটা কোনো অন্যায় কিছু নয় বলে আমরা মনে করি এবং এটা বিশ্বের বাইরে কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক রাষ্ট্র হিসেবে আমরা এটা করছি। মিস্টার নাসির হোসেন, আপনি বলবেন এবং অনেকেই বলে থাকেন, আপনি আর্থিক খাতের কিছু দুর্বলতার কথা চিহ্নিত করবার চেষ্টা করেছেন, যে আর্থিক খাতে, ব্যাংকিং খাতে এই জায়গাগুলোতে যে নীতি সংস্কারের, নীতিগত ক্ষেত্রে যে সংস্কারের দরকার ছিল বা বহুদিন ধরে অনেকেই বলে আসছিলেন, আপনি নিজেও বলছেন, সেই জায়গাগুলোতে খুব একটা মনোযোগ দেওয়া হচ্ছে না। আসলে ব্যাংকিং সেক্টর নিয়ে আমাদের চিন্তা করার সময় এসছে। কারণ হচ্ছিল যে আমেরিকার মতো উন্নত দেশে 2008 সালে আপনাদের সবাই মনে আছে ইকোনমিক মেলডাউনের সময় ব্যাংকগুলিকে রিহ্যাবিলিটেট করতে হয়েছে, বেল আউট করতে হয়েছে সরকারি কোষাগারের টাকা দিয়ে। সেটা সারা দুনিয়া হয়েছে। আমরা সেই সময় কি ইনসুলেটেড ছিলাম বলে আমাদের সেভাবে বেল আউট করতে হয়নি। কিন্তু আমার মনে হয় যেভাবে একটা শৃঙ্খলার অভাব সৃষ্টি হচ্ছে, অনেক কনসেন্ট্রেশন হচ্ছে, এখন কিন্তু সময় এসছে যে এটা দেখার। কারণ হচ্ছিল যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের শক অবজারভার যেটা বলে গাড়ি মানে অ্যাবজর্বিং ক্যাপাসিটি খুব বেশি নয়। কারণ আমি এই এমন একটা ইকোনমি নয় যে চীনের মতো বা ভারতের মতো যেখানে আমাদের শক অবজারভার অত শক্ত নয়। তো আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু যদি কোনো কারণে ব্যাংকিং সেক্টরের মতো একটা বড় সেক্টরে কোনো রকম বড় একটা অসুবিধার সৃষ্টি হয়, তখন সারা অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সেজন্য আমি মনে হয় এটা আরও চিন্তা করার সময় এসছে। ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা কীভাবে আসে, সরকারি ব্যাংকগুলি কীভাবে জবাবদিহিতার মধ্যে আসতে পারে। 4টে ব্যাংকে আপনি কি হচ্ছে, আপনার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের রিফাইন্যান্সিং করতে হচ্ছে। আপনি এর 2 বছর আগের বাজেটে 5,000 কোটি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছে, যে ট্যাক্স পেয়ার্স মানে। এই বছর বরাদ্দ রাখা হয়েছে 2,000 কোটি টাকা। এটা কি করছি আমরা? আমরা হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলির অব্যবস্থাপনা, ব্যবস্থাপনার দুর্বলতা এবং দুর্নীতি অনেক ক্ষেত্রে, এইগুলি আমরা জনগণের টাকা দিয়ে সেটা আমরা খেসারত দিচ্ছি। এটা খুব শুভকর নয়। সেই জন্য এইগুলি চিন্তা করা দরকার, হোলিস্টিক্যালি ব্যাংকিং সেক্টরে কী করা উচিত। কারণ ব্যাংক যদি সঠিকভাবে না চলে, অর্থনীতি কিন্তু হোঁচট খেতে বাধ্য। কারণ আমরা দেখেছি হলমার্কের পরে ইন্টারনাল বিল ডিসকাউন্টিং নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু আমাদের বিশেষ করে রেডিমেড গার্মেন্টস সেক্টরে কিন্তু বেশ অসুবিধার সৃষ্টি হয়েছিল। যদিও পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করে সরকারও নমনীয় হয়ে জিনিসটা একটা পর্যায়ে এনেছে। সেই জন্য আমি মনে করি টাইম হ্যাজ কাম টু রিভিউ দ্য হোল ব্যাংকিং সিস্টেম। ডিসিপ্লিন কীভাবে আনা যায়, এখানে এনপিএল এর স্ট্যাটাস আপনি যদি সরকারি ব্যাংকগুলিতে দেখেন প্রায় 30-40% উপরে এনপিএল। এবং আরেকটা জিনিস অসুবিধা হচ্ছে, আমাদের কিন্তু আইন রয়েছে, আইনগুলির প্রয়োগ সেভাবে নেই। এই যে টাকাগুলি, ব্যাংকের টাকা তো জনগণের টাকা, এদের স্পন্সরদের তাদের অংশ কম শেয়ার হোল্ডিং, জনগণের যারা সাধারণ শেয়ার হোল্ডার তাদের। কিন্তু যখন ডিফল্ট হচ্ছে, প্রভিশন করছে, হয়তো প্রফিট কমে যাচ্ছে, কিন্তু রিকভারি প্রসেসে আমরা দেখছি, আমরা তো ব্যাংকে সাথে জড়িত, আমরা দেখছি যে একটা অর্থ ঋণ আদালতের যে হয়েছিল, চিটাগাং একটা জাজই বসেননি, একটা মাত্র মাসের পর মাস। এইখানে ব্যাংকগুলি কিন্তু রিলিফ পাচ্ছে না, আর একটার পর একটা আইনি প্যাচে পড়ছে, এখানে রিকভারি করা যাচ্ছে না। সেই জন্য আমার মনে হয় যে এখন সময় এসছে যে ব্যাংকিং সেক্টরের পূর্ণাঙ্গ নীতি নিয়ে পর্যালোচনা করে একটা সুষ্ঠু নীতি, যাতে ভবিষ্যতে আমরা এই সেক্টরকে সঠিক রাখতে পারি এবং যাতে অর্থনীতি কোনোভাবে হোঁচট না খায়, সেটা আমাদের দেখার সময় এসছে। ব্যাংক ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ব্যাংক কিন্তু দুইটা ভাগ, সরকারি বেসরকারি। আমরা শুরু করেছিলাম একটা খাত দিয়ে, শুধু সরকারি ব্যাংক ছিল, অন্য একটা চিন্তা থেকে। এখন বেসরকারি ব্যাংক বলতে গেলে বাজারের অর্ধেকের বেশি। আমরা কমে সংকুচিত হয়ে একদম মাত্র সামান্য জায়গায় এসেছি। সেই 4-6টা ব্যাংক আমাদের যেগুলো সরকারি আছে, 4টা কমার্শিয়ালি বড় এবং অন্যগুলো ছোটো বিশেষ, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন জনগণে আছে। আমরা এটা অস্বীকার করি, যেমন বিশেষ করে বেসিক ব্যাংক, সোনালীর বিষয়টা, এগুলা ঘটেছে, ডাকাতি হয়েছে, চুরি হয়ে যাই বলে, এগুলো অন্যায়ভাবে করা হয়েছে। এইগুলো অ্যাড্রেস করা হচ্ছে কিন্তু আইনগতভাবে, আইনের মাধ্যম ছাড়া আমাদের যাওয়ার উপায় নেই। আর উনি যেটা বললেন যে নানা ধরনের ওই যে কি ওই যে বললেন না, মামলা টামলার ব্যাপারটা ইত্যাদি, বিভিন্ন কোর্ট আদালত আছে ইত্যাদি ইত্যাদি যারা গিয়ে, কিন্তু সবার মধ্যে আরেকটা আইন আছে, সাংবিধানিক আইন, রিট।
যে কোনো লোকই আমরা তাকে যদি আইনের আওতায় ধরি, ছোট আইনের আওতায় বা ফিল্ড আইনের আওতায়, সে বড় আইনের আওতায় গিয়ে আশ্রয় নেয়, বড় করে সংবিধানের করে গিয়ে রিট দিয়ে একটা সে Relief তো নিয়ে আসলো। এইটা কিন্তু আমি এর বিরুদ্ধে বলছি, মহামান্য আদালত আমাদের সকলের জন্য এটা মান্যবর, কিন্তু সিস্টেম এটাই, এইটাও আমাদের নজরে রাখা উচিত। তারপর যেটা বললাম, আমরা মনে করি ব্যাংকগুলোকে আমরা যতদূর সম্ভব আমরা রিকনস্ট্রাক্ট করেছি, বোর্ডগুলোকে ভেঙে নতুন বোর্ড বানিয়েছি। বাংলাদেশ ব্যাংকের যে তদারকি বা নজরদারির যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করেছি, তাদের স্বাধীনতা বাড়িয়ে দিয়েছি। এবং 2-3টা বড় ঘটনা, হলমার্ক, বিসমিল্লাহ, এগুলো ছাড়া ইদানিংকালে গত 1.5-2 বছরে আমরা লক্ষ্য করেছি যে সেই ধরনের বড় কোনো ডাকাতির অ্যাটেম্প্ট আর হয়নি। আমরা আশা করছি আর হবে না। তবে আমরা স্বীকার করি এই ব্যাংকগুলো কিন্তু এখানে অনেক সংস্কারের প্রয়োজন আছে। তো একটা জিনিস মনে রাখা দরকার, তার পক্ষে বলতে হবে, ব্যাংকগুলোর পক্ষে, সরকারি বিশেষ করে সোনালী রূপালীর পক্ষে। এরা কিন্তু আমাদের দুর্দিনে আমাদের সঙ্গে ছিল, যখন কেউ গ্রামাঞ্চলে যাচ্ছিল না, আমরা জোর করে অর্ডার দিয়ে সরকারিভাবে এদেরকে পাঠিয়েছি। বিশেষ করে কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক ঐতিহাসিকভাবে এই দেশে কৃষিতে অবদান রেখেছে। আজকে কৃষির রমরমা অবস্থা, সম্পূর্ণ বলতে খাদ্য আমরা উৎপাদন করছি, কৃষি ব্যাংকের অবদান স্বীকার করতে হবে। তারা গ্রামের ছোট হাটে, বন্দরে গিয়ে, নদীর পাড়ে গিয়ে, হাওরের কোনায় গিয়ে ব্রাঞ্চ খুলে বসেছে, সামান্য ঋণ দিয়েছে কৃষকদেরকে। অন্যান্য যেগুলো সরকারি ব্যাংক আছে, যেমন আমাদের সরকারি ভাতা যেগুলো 150টার মতো ভাতা আমরা দিই, সামান্য অর্থ 500, 700, 300 টাকা, এইগুলো ডিস্ট্রিবিউট কোনো প্রাইভেট ব্যাংক করবে না। কোনো প্রাইভেট ব্যাংক বড় শহরের বন্দরের বাইরে যেতে চায় না, সেগুলো আমাদের এই ব্যাংকগুলো করছে এবং তারা করে এসছে। তাদের কিন্তু লাভ এখানে খুব কমই হয়, সেটা হয় আমাদের ক্ষতিপূরণ দিতেই হবে, আর না সার্ভিস চার্জ দিতে হবে, সেগুলোই আপনি এটাকে ধরে নেন। আর তাছাড়া ওভার দ্য ইয়ার্স, প্রায় অর্ধ শতাব্দী হবে, 45 ইয়ার্স, তাদের অ্যাসেট গড়ে তুলেছে, দালান, জমি, বাড়ি ঘর ইত্যাদি বিভিন্ন জায়গায়, তার সেগুলো তো আমাদের সম্পত্তি। উনি একটা প্রশ্ন বলছেন জনগণের সম্পদ, জনগণের অর্থ নিয়ে সে ভর্তুকি দেওয়া হচ্ছে। জনগণের অর্থ নিচ্ছি ঠিকই, কার জন্য নিচ্ছি? জনগণের সংস্থার জন্য নিচ্ছি। ব্যাংকের মালিক কিন্তু জনগণ। আমার একটা অ্যাসেট, আমার একটা সম্পদ যদি নষ্ট হয়, ধরুন একটা টিভি নষ্ট হলো, আমার একটা খারাপ উদাহরণ দিচ্ছি, হয়তো সেই টিভিটা আমি যদি রিপেয়ার করার মতো সম্ভাবনা থাকে, আমি মনে করি যে রিপেয়ার করলে এটা হবে, আমি এটা রিপেয়ার করবো। এখানে কি আমি জাস্ট ছুঁড়ে ফেলে দিব যে এটা না, এটা ব্যবহার ভালো নয় বা ইচ্ছে কিছু নয়? সুতরাং সকল বিচারে ব্যাংকগুলোকে সংস্কারের প্রয়োজন অস্বীকার করছি না, তবে এট দ্য সেম টাইম তাদেরকে কিছু পুনর্বন্ধী যদি বাঁচার সুযোগ দেওয়া যায়, আমরা কিন্তু দেওয়ার আগে হিসাব নিকাশ করতেছি, কাকে সবকে দিচ্ছে না, সব ব্যাংক চায় না, 2-3টা ব্যাংক বিশেষ করে চেয়েছে, তাদেরকে হয়তো আমরা এবার দিব, কিছু দিয়ে আমরা দেখবো ওদের যার। তবে গত বছরের ট্রেডিং লাভ কিন্তু প্রত্যেকটা ব্যাংক করেছে, ট্রেডিং লাভ কারেন্ট অ্যাকাউন্টে গত বছর প্রথমবারের মতো। সেটাকে হিসাব ধরে আমরা মনে করি যে এখানে আর একটু ঝুঁকি আমি অস্বীকার করছি না, ঝুঁকি নিয়েও জনগণের অর্থ, জনগণের সম্পত্তিতে আমরা ব্যয় করছি। টিন একটা নষ্ট হয়ে গেছে, সেই টিনটা আমরা রিপ্লেস করছি যাতে আরও বেশি টিন নষ্ট না হয়। গড়ে চালের আরেকটা উদাহরণ দিলাম, গ্রামীণ উদাহরণ। এইগুলো আমাদের করতে হবে। এই যে চলমান রাজনীতি, স্থবিরভাবে দাঁড়িয়ে একটা অ্যাঙ্গেল বের করে একটা পয়েন্ট নিয়ে সেইটা যে গোটা জিনিস, যেমন হাতির উদাহরণ আবার আসি, হাতির লেজ ধরে কেউ বলে হাতি অনেক সরু, আরেকজন পা ধরে বলে আরে হাতিটা বিশাল। আপনি গোটা হোল জিনিসটা দেখতে হতো, গোটা হোল জিনিসটা দেখে আপনি কমেন্ট করতে হবে। এটা এগ্রিগেটস, এটা সামষ্টিক অর্থনীতির বিষয়। এখানে আমরা সিঙ্গেল আইটেম বাছাই করে, চেরি পিকিং বলে ইংরেজিতে, চেরি পিকিং করে আমরা পারবো না। এটাকে আমরা সার্বিকভাবে দেখতে হবে এবং সার্বিকভাবে একটাই বেস্ট এটার প্রমাণ, এটা নাসির সাহেব স্বীকার করবেন, প্রবৃদ্ধি অর্জন। আমরা ইমপ্রেসিভ প্রবৃদ্ধি অর্জন করেছি সবাই বলে। আমরা 5 দিয়ে শুরু করেছিলাম, 6-এ গেছি 2 বছরে, 7-এ ঢুকেছি 4র্থ বছরে, এখন আমরা 8ম বছরে 8-এ ঢুকবো এবং অবশ্যই ঢুকবো। সেই গতি মাত্রা তাই বলছে, যদি কোনো বড় দুর্যোগ না হয়। বড় দুর্যোগ ছিল আমাদের উচ্ছৃঙ্খলতা, নেতিবাচকতা, নাশকতা। এইগুলো আশা করি জনগণ আর গ্রহণ করবে না, এবং জনগণ যদি যেহেতু ওইটাকে না করেছে, আগামী থেকে চেষ্টা করলে পারবে না। আমার মনে হয় না আমাদের এই গতির ধারাকে। এবং আপনি যে প্রবৃদ্ধির আলোচনা করতে গিয়ে মেগা প্রকল্পের কথা আপনি বলছেন, মেগা প্রকল্প, অনেকেই বলছেন, অর্থনীতিবিদদের অনেকে বলছেন যে মেগা প্রকল্প হচ্ছে একটা মেগা দুর্নীতির জন্য, কারণ আপনার যে প্রকল্প ব্যয় সেটি পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি, এমনকি প্রতিবেশী রাষ্ট্র ভারতের তুলনায় অনেক বেশি। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদেরকে বলা হয় প্রায় আমার এক সবাই যে চীনে, ভারতে 1 কিলোমিটার সড়ক নির্মাণ করতে লাগে 100 টাকা, আমাদের লাগে 300 টাকা। একটা স্মল উদাহরণ দিলাম বোঝার জন্য। এইটার কারণও তো আছে, দুর্নীতি একটা আছে, অস্বীকার করবো না। দুর্নীতি কম হলেও হবে, বেশি হলেও হবে। চোর যে সে তার সবসময় করবে। চীনে জমি ফ্রি, জমির মালিক সরকার, সে যেখানে ইচ্ছে রাস্তা বানায়, খাল কাটে, নদী কাটে, কেউ কিছু বলার নয়। ভারতে চীনের থেকে ভিন্ন একটু বেশি, কিন্তু
আমাদের মতো তো ঘনবসতি নয়। আমরা যে কোনো জায়গায় জমিতে হাত দিলেই এর সিএস, আরএস, টিএস নানা ধরনের কাগজ আসে। তারপরে আমাদের দেশে অনেকগুলো প্রপার্টি আছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা দেশ ছেড়ে চলে গেছেন তারা জমি টমি রেখে গেছেন, নানাভাবে এটা ব্যাহত হয়েছে, কোনো কোনো জায়গায় 2-3 হাতে চলে গেছে। আমরা যখনই প্রকল্পের জমি গ্রহণ করতে যাই, অধিগ্রহণ আমার অভিজ্ঞতায় সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার এই দেশে। নাম্বার 1 ডিফিকাল্ট হল আইনি দাম অনেক বেশি। আমার এখানে 1 ডেসিমেল জমির দাম যেখানে 1 লাখ টাকা গড়ে, চীনে 100 টাকা হবে কিনা সন্দেহ আছে, জিরো প্রাইস বলতে পারেন, ভারতে হয়তো 1000 টাকা হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে ধরনের ভূমি আমাদের পলিমাটি কাদামাটির দেশ, সেখানে নির্মাণ আর বিহারের উত্তরপ্রদেশে পাকা জমির উপর নির্মাণ সম্পূর্ণ ভিন্ন। ওখানে সব পাহাড়ি জমি, শক্ত, মাটি কাটতে হয় না, আপনি সিমেন্ট কংক্রিট ঢালাই করে রাস্তা নির্মাণ করতে পারবেন। পশ্চিমবাংলার আমাদের এখানে কিন্তু প্রায় সেম মাটি, এখানে কস্ট অনেকটা কাছাকাছি। গোটা ভারতের সার্বিক বিবেচনায় আমাদের কস্ট বেশি, গোটা চীনের সার্বিক বিবেচনায় আমাদের কস্ট বেশি। তবে আমাদের যেরকম নদী ভাঙ্গা, হাওর, জলাভূমি এবং পলিমাটির দেশ এবং এত ঘনবসতির দেশ। আচ্ছা, এই যে ঢাকার চিটাগঞ্জ যে সড়কে যেটা হলো যে একটা দুর্নীতি বলুন আর লেট বলুন, রাস্তায় এত বাজার, এত মসজিদ, আল্লাহ মাফ করুক, এত মাজার, আপনি যখন যাবেন হাত দিবেন বলছে যে এখানে আমার মাজার আছে, অমুক বাবাজির বা অমুকের বিয়ে আছে ইত্যাদি, হয়তো আছে, আমি এটা প্রশ্ন নয়। তো কী করবেন আপনি? আপনাকে নেগোশিয়েট করে কথা বলে বুঝিয়ে অথবা স্লাইড সরে গিয়ে প্রত্যেকটা স্টেপে আপনাকে বাড়তি কাগজ, বাড়তি সময়। তবে শেষ কথা বলছি, আপনারা উভয়ের প্রতি সম্মান করে, ইয়েস দুর্নীতির মাত্রা হয়তো তুলনামূলকভাবে ভারত নয় চীন থেকে হয়তো একটু বেশি হতে পারে। ভারতের দুর্নীতির মাত্রা আমাদের মধ্যে প্রায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি। মিস্টার নাসির হোসেন, দুর্নীতি তো এবং আপনি আপনি যেহেতু অবকাঠামো খাতের সঙ্গে যুক্ত নানাভাবে, এই খাতের উপরে বাজেটের প্রভাব কি পড়বে চলতি বাজেটে? একটা জিনিস এই বাজেটে যেটা মানে আমি মনে করি যে একটা পজিটিভ সাইড, সেটা হচ্ছে হলো যে ইনফ্রাস্ট্রাকচার খাতে অবকাঠামো, বিশেষ করে রোড ইয়েতে এখানে 41,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা আমি মনে করি যে যথার্থ। তারপরে হলো বিদ্যুতের প্রায় 18,800 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এইটাকে আমি সাধুবাদ জানাই, কারণ হচ্ছিল ইনফ্রাস্ট্রাকচারের উপরে সরকার দৃষ্টি নিবদ্ধ করেছে। এখন যে বিনিয়োগের কথা আসছে, বিনিয়োগ কিন্তু দীর্ঘদিন ধরে প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা স্থবির হয়ে রয়েছে। গত বছরে ছিল 22.99, এই বছর ছিল 23.10। তো ভার্চুয়ালি নো ইনক্রিমেন্ট আর কি। তো এখন আর বেসরকারি সরকারি খাতে 7% কিছু উপরে, যেটা 30%। এইবার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে যে 23% হলো বেসরকারি খাতে এবং 8% হলো সরকারি খাতে পাবলিক ইনভেস্টমেন্ট। 31%। আমাদের এখন কিন্তু যদি করি সেইভাবে আমরা কাঙ্ক্ষিত যে সাফল্য সেখানে আসতে পারবো। 7.4% জিডিপি যদি আমরা অ্যাচিভ করতে চাই, থাম রুলে যেটা বলে এটার বিনিয়োগ আরও বেশি হওয়া দরকার। আর বিনিয়োগ হচ্ছে না কেন, তার অন্যতম কারণ হচ্ছিল অবকাঠামোর স্বল্পতা। আজকে আমি যা মানে গ্যাস পাচ্ছি না, গ্যাস যেহেতু বাংলাদেশে এখন গ্যাস উত্তোলিত হচ্ছে না সেভাবে, উত্তোলিত যা হচ্ছে সেটাও সঞ্চালন ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ আনা সম্ভব হচ্ছে না। বিদ্যুতে বর্তমান সরকার যথেষ্ট উন্নতি করেছেন, 15,000 মেগাওয়াট আপনার ইনস্টল ক্যাপাসিটি, 8,000-এর উপরে জেনারেশন হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এই বিদ্যুৎটা আমি শিল্পায়নে ব্যবহার করতে পারছি না, কারণ সঞ্চালন ব্যবস্থা এভাবে এখনো করা সম্ভব হয়নি যে এই উৎপাদিত বিদ্যুৎটা আমি শিল্পায়নে ব্যবহার করতে পারি। কারণ শিল্পায়নে ব্যবহারের জন্য আমার 3টে প্রিকন্ডিশন বিদ্যুৎ। একটা হচ্ছিল মানসম্পন্ন হতে হবে, নিরবিচ্ছিন্ন হতে হবে এবং যৌক্তিক মূল্যে আমাকে পেতে হবে। এই 3টার সমন্বয় এখনো হচ্ছে না, যার জন্যে আমরা জ্বালানি অবকাঠামোতে সবচেয়ে বেশি সাফার করছি। এবং ক্যাপটিভ বিদ্যুতের ক্ষেত্রে আর গ্যাস দেওয়া হচ্ছে না, কিছু প্রসেস দেওয়া হচ্ছে, সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। সরকারের হাত গ্যাস নেই, বিকল্প ব্যবস্থায় যেটা এলএনজি ব্যবস্থা করা হচ্ছে সেটাও সময় লাগবে। আবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন গ্যাসের দাম বাড়বেই এবং আন্তর্জাতিক বাজারের সাথে এটা সামঞ্জস্য রেখে একটা পর্যায়ে আনা হবে, যদিও সেখানে সহনীয় করার চেষ্টা করা হবে। কিন্তু আমার প্রশ্ন ছিল যে গ্যাস আমাদের একটা অন্যতম উপাদান শিল্পের জন্যে। তো আপনার যখন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমে যাচ্ছে ড্রাস্টিক্যালি, তখন অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে না।
কিন্তু যখন আন্তর্জাতিক বাজারের সাথে গ্যাসের মূল্য তুলনা করে বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, কারণ গত বছরে আমরা দেখেছি যে ক্যাপটিভ পাওয়ারে প্রায় 100% এবং ইন্ডাস্ট্রিয়াল রান্নে প্রায় 60-65% বাড়ানো হয়েছে। এবার যে প্রস্তাবনা রয়েছে সেটা হলো ক্যাপটিভ পাওয়ার 130% এবং সমহারে ইন্ডাস্ট্রিয়াল রানে বাড়ানো হবে বলে শোনা যাচ্ছে, যেটা বিআরসি এই রেকমেন্ডেশন রয়েছে। তো এই জিনিসগুলি হচ্ছে কি একটা রং সিগন্যাল দিচ্ছে ইনভেস্টরদের। জমির কথা আমরা উনি বলছিলেন, জমি আসলে নিষ্কণ্টক জমি শিল্পের জন্য এক জায়গায় পাওয়া খুব দুরূহ। সরকার 100টি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার পরিকল্পনা নিয়েছেন, কিন্তু এটা হতে সময় লাগছে। কারণ হচ্ছে এর সমস্ত অবকাঠামো সেখানে স্থাপন করতে হবে, আপনার বিদ্যুৎ, গ্যাস, ইটিপি থেকে সমস্ত পানি, সমস্ত এটা সময় সাপেক্ষ। যার জন্য হচ্ছে কি আমি চাইলেও এখন বিনিয়োগ করতে পারছি না আমার সক্ষমতা থাকলে। কারণ প্রাইভেট সেক্টরের যে উন্নতিটা হয়েছে এই বিগত বৎসরগুলিতে, যারা আজকে ইকোনমিক ড্রাইভিং ফোর্স, তারা ঝুঁকি নিয়ে একটা বাংলাদেশকে আজকে অর্থনৈতিক অবস্থায় এনেছেন। সরকারের নীতি সমর্থন রয়েছে, কিন্তু আমরা সেই ঝুঁকিটা নিয়ে কিন্তু তুলে আজকে এই যে জিডিপি গ্রোথের কথা বলছেন, এই যে এমপ্লয়মেন্ট যতটুকু হয়েছে তার সিংহভাগ কৃতিত্ব কিন্তু প্রাইভেট সেক্টরের। তো সেই প্রাইভেট সেক্টরের সক্ষমতা বেড়েছে, তাদের দক্ষতা বেড়েছে, তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেড়েছে, কিন্তু আমরা বিনিয়োগ করতে পারছি না। আর বিনিয়োগ যদি না করতে পারা যায়, যেটা বিবিএস এর তথ্যে বেরিয়ে এসছে যে জিডিপি গ্রোথ হচ্ছে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, সিঙ্ক করে যাচ্ছে। তার হয়তো টেকনোলজিক্যাল কিছু কারণ রয়েছে, কিন্তু টেকনোলজিক্যাল কারণের জন্যই কমছে তা নয়, আর্থসামাজিক অবস্থাও কিন্তু এইদিকে কন্ট্রিবিউট করছে। যদি 26 লক্ষ লোক প্রত্যেক বছর শ্রম বাজারে আসে, তাদের সংস্থান যদি না করা যায়, সামাজিক ভারসাম্য নষ্ট হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তারপর উনি বলেছেন এডুকেশনের ওনারা অনেক উন্নতি করেছেন, আমি স্বীকার করি হয়েছে, কিন্তু যে হারে বিবিএ এমবিএ হচ্ছে এটা আমার চাহিদা নয়। আমার চাহিদা হচ্ছে মানটা। এক নম্বর হচ্ছিল শিক্ষাক্ষেত্রে 2-3 জিনিস হয়েছে। অ্যাকচুয়ালি ডিভাইড বিটুইন ঢাকা, চিটাগং অ্যান্ড রেস্ট অফ দ্য কান্ট্রি, কোয়ালিটেটিভ এডুকেশন 1। 2 নম্বর হচ্ছিল মানের নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। 2 নম্বর চাহিদা, এবং আমার দরকার হলো নিড বেসড এডুকেশন। আমার দরকার একটা টেকনিশিয়ান, আমার একটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার দরকার, আমি যে পিএলসি কার্ড চালাতে পারবে এরকম দরকার, আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার দরকার। আমার তো এত বিবিএ এমবিএ দরকার নেই। এবং এই বিবিএ এমবিএ গুলো কিন্তু আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে না আনফর্চুনেটলি। যার জন্য মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রত্যেক বছর $4 থেকে $5 বিলিয়ন আমাদের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি যে এডুকেশন সিস্টেমটাকে পুরোভাবে পুনর্মূল্যায়ন করা দরকার, পরিকল্পনা এমনভাবে করা দরকার যাতে আমার অর্থনীতির সাথে ফিট ইন হয়। আপনি দেখবেন যে ইন্ডিয়াতে যে সিলিকন ভ্যালিটা গড়ে উঠেছে, যেখানে সাপোর্ট তারা দিয়েছে, এইখানেও সরকার আইটি পার্ক করে করছেন, কিন্তু আমার বেসিক এডুকেশন, একটা কল সেন্টার চালানোর জন্য প্রচুর লোক রয়েছে, কিন্তু কলটা রিসিভ করে উত্তর দেওয়ার মতো আমি লোক পাচ্ছি না। এই জিনিসটা দেখতে হবে। সেই জন্য আমি মনে হচ্ছে টাইম হ্যাজ কাম যে আমাদেরকে তড়িৎভাবে শিক্ষা নীতি এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। তো আমার হলো বিনিয়োগের সক্ষমতা রয়েছে, আমার যদি অবকাঠামো দেওয়া হয়, আমার দরকার কি? দরকার হচ্ছিল আমি ঢাকা থেকে চিটাগংয়ে আমি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমার মালটা পরিবহন করে নিয়ে যাব। চিটাগং পোর্টে আসলে 4 থেকে 5 দিনের মধ্যে আমার জাহাজটা চলে যাবে। কিন্তু আনফর্চুনেটলি বাল্ক জাহাজ যখন আসছে 15 দিন টাইম চার্টার নিয়ে আমরা আনছি, মানে 15 দিনে আমরা অর্ধেক ডিসচার্জ করতে পারছি না, কারণ আমরা লাইটেন্স করতে পারছি না। লাইটেন্সের সংকট, সেখানে একটা মাফিয়াইজম আছে, সেখানে শর্টেজ আছে করছে, এই বর্ধিত তখন তারা ড্যামেজ চার্জ করা শুরু করে। সেটা কিন্তু আমার উপরে এসে পড়ছে, আমার কাঁচামালের উপরে এসে পড়ছে। আমি যখন শিপমেন্ট করতে যাচ্ছি, শিপমেন্টে আমার টাইম হচ্ছে, লিড টাইমের মধ্যে আমার মিসম্যাচ হয়ে যাচ্ছে। আমি তো আমার দরকার এই জিনিসগুলি অ্যাড্রেস করা, তাহলে বিনিয়োগ কিন্তু হয়ে যাবে। আপনি যদি শুধু আমি সব কিছু বাদ দিয়ে যদি জ্বালানিটাকে সুলভ এবং সবার কাছে অ্যাভেলেবেল করে দিতে পারেন, আমি আপনার প্রাইভেট সেক্টরের দিকে কোনো চিন্তা করা লাগবে না, নীরবে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে। যেটা হয়েছে সেটা যখন সরকারের বিদ্যুৎ উৎপাদন মাত্র 3000 থেকে 3300 বা 3400 মেগাওয়াট ছিল, তখন প্রাইভেট সেক্টরে প্রায় 2000 মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার দিয়ে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গড়ে তোলা হয়েছে, যেটাকে আজকে ডিসকার্ড করা যায়। বলা হচ্ছে যে তোমরা এই ক্যাপটিভ পাওয়ার ইনএফিশিয়েন্ট, তোমাদের আর কানেকশন দেওয়া হবে না, ক্রমান্বয়ে তোমাদেরকে উইথড্র করে নেওয়া হবে। এই চিন্তাগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে
কন্ট্রিবিউশন মেড বাই দ্য প্রাইভেট সেক্টর ইন দিস ওয়ে শুড নট বি আন্ডারমাইন্ড, এটা করা উচিত নয়। তো আমি মনে করি যে আমাদের প্রণোদনা দিয়ে আমাদের এমন পর্যায়ে অনুকূল পরিবেশ, ইনভেস্টমেন্ট এনাবেলিং এনভায়রনমেন্ট করে দিলে বাংলাদেশের উদ্যোক্তারা এমন একটা পর্যায়ে পৌঁছেছে তারা এই ইয়েকে বিনিয়োগকে একটা জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে মধ্যম আয়ের দেশের যে উন্নীত হওয়ার যে পরিকল্পনা, সেখানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এই প্রাইভেট সেক্টরে রাখতে পারবে বলে আমি মনে করি। মিস্টার মিনিস্টার, জি, কোনো সন্দেহ নেই প্রাইভেট সেক্টর ড্রাইভিং সিটে আছে, অর্থনীতির বড় অংশ দখল করে আছে এবং আরও পারবে। এইটা আমরা সমর্থন করি বলে এইটা আজকে হয়েছে। দুটো শব্দ ওনার থেকে নিব, যৌক্তিক মূল্যে গ্যাস চাচ্ছেন, যৌক্তিক মূল্যে গেলে কিন্তু উনি অ্যাফোর্ড করতে পারবেন না। আমাদের যে কস্ট অফ প্রোডাকশন ডিস্ট্রিবিউশনটা যে অ্যাড করি, যদি সাবসিডি আপনাদেরকে আমরা না দিই, ঘরে ঘরে 300 টাকা মাসে দিয়ে অপুরন্ত গ্যাস জ্বালিয়েছি আমরা এতগুলা বছর, আমরাই তো করেছি। এখন আমরা সুব্যবস্থ সমন্বয় করা, কিন্তু সেটা সামগ্রিক গ্যাসের কত পার্সেন্ট, মানে এই যে হাউস হোল্ডে ব্যবহার করা হয় 12 থেকে 16% গেছে এখানে বলা হয়। আমি ফিগার নিয়ে এখানে আমি আসি নাই। এছাড়া আরেকটা ব্যাপার আছে, এখন কেন এত বাধা আসতেছে, একটা ডেফিনিট কোয়ান্টিটি অফ পিপল শহরে যারা বাস করে তাদেরকে এই সেবাটা আমরা পাইপ করে এনে কম দামে দিয়েছি। কোটি কোটি মানুষ শহরের বাইরে, তারা কেরোসিন লাকড়ি গড়ে মাসে 3 থেকে 4 হাজার পুড়িয়ে সামান্য রান্নাবান্না করেছে, সেখানে আগে ঢাকায় বসে 300, 400, 500 টাকা পড়ে। এই যে একটা ইমব্যালেন্স, গ্যাসের মালিক তো সকল জনগণ, শুধু ঢাকার মালিক, ঢাকার বসবাসকারী নন, চট্টগ্রামের বসবাসকারী নন, সকলেরই হক আছে। এখন যেহেতু ওখানে সিস্টেম নাই, তাদেরকে তো আমাদেরকে কিছু সহায়তা দিতে হবে। এই জন্য আমরা ভাবছিলাম যে আমরা শহরে যারা অযৌক্তিক মূল্যে, সাবসিডাইজ মূল্যে আমরা ব্যয় করছি, এটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে আমরা গ্রামে জ্বালানি সরবরাহটা এখন ইজ আপ করবো, নাম্বার 1। নাম্বার 2, একটা ভয়ঙ্কর শব্দ আমি আমাদের নাসির সাহেব সিনিয়র মানুষ ইউজ করেছেন, প্রণোদনা। প্রণোদনা মানে কি? ক্যাশ ট্রান্সফার। আমি এই টাকার এক্সপোর্ট করেছি, আমাকে এত টাকা এমনি দিয়ে দেন, আমাকে উৎসাহ দেন। কতদিন চলবে এই প্রণোদনা? টাকা কোত্থেকে আসবে? ফ্রম জনগণ। একটু আগে আপত্তি করলেন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেন ব্যাংক রক্ষা করবেন। এখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেন আমি প্রণোদনা দিব? এমন প্রণোদনা আছে বছর পর বছর নিয়েছে, নো মুভমেন্ট, প্রণোদনা খেয়েই ওরা টিকে আছে, লাইক বোতলের দুধের মতো। সেগুলো তো চলতে পারে না, প্রণোদনার হিসাব আমাকে দিতে হবে। সুতরাং টাইম এজ কাম। আমরা দেশের সম্পদ, সস্তা শ্রম, দুর্ভাগ্যজনক শব্দ, সস্তা শ্রম, সস্তা গ্যাস ব্যবহার করে 30 বছর সকল শিল্পায়ন করেছি। টাইম এজ কাম হিসাব নিকাশ করা। এবং ওনারা নিজে, এই যে আমরা বলি বেগম পাড়ায় বাড়ি, কেলে বাড়ি, কোথায় থেকে এসছে? এই গ্যাসের মূল্য সাবসিডাইজ, এই শ্রমের মূল্য সাবসিডাইজ, এইগুলা নিয়ে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই যে বিভিন্ন জায়গায় আপনারাই তো আমাদের অভিযোগ করেন এত টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে? এই ইকোনমি থেকে। এইগুলা নৈতিকভাবে আইনগতভাবে আমাদের হিসাব করার সময় এখন। খোলামেলা রাস্তায় নেমে ঘরে বসে আলোচনা করা দরকার। এইভাবে চলতে পারে না, দীর্ঘদিন চলবে না। এইটা 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 অর্থনৈতিক হিসাবেও এটা চলে না। আমরা এখন এইটাকে একটু লাইন আপ করতে চাচ্ছি। আমাদের এই বাজেটে নানা ধরনের বার্তা আমরা দিয়েছি যে কাম, টাইম ইজ কাম। এখন সময় গার্মেন্টসকে এতগুলো বছর আমরা একটা নানা সহায়তা দিয়ে এসেছি। এগুলো আমরা মনে করি গার্মেন্টস শিল্প এখন ম্যাচিওর হয়েছে, এখন গার্মেন্টস শিল্প দেশকে কিছু দেবে। এতদিন তারা দিয়েছে, একটু বেশি দেওয়া দরকার। এই জন্য সামান্য কিছু একটা 0.7 থেকে বোধ হয় 1-এ উঠেছে এবার এটা এক্সপোর্ট এটা। সুতরাং এই নানাভাবে আমরা এখনও কিন্তু আমরা খুব কোয়াইটলি স্বল্পভাবে যাচ্ছি, কিন্তু অন্য কোনো দেশ যদি হতো আরও বড় করে যেতে হতো। সুতরাং প্রণোদনা শব্দটা নাসির সাহেবকে আমি অনুরোধ করবো, প্রণোদনা ইজ নট ইকোনমিক্যালি কারেক্ট। এখন দিচ্ছে জনগণকে, জনগণের অর্থ দিয়ে সেই জনগণ শিক্ষা, বিদ্যুৎ, অবকাঠামো, কোনো ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে গ্রাম অবহেলিত ছিল এই দেশে। সেই রুরাল ইকোনমিটাকে শেখ হাসিনা ইনফিউজ করতে চাচ্ছেন, উনি এটাকে এক্সাইট করতে চাচ্ছেন এবং হচ্ছে ইতিমধ্যে। এই জন্য আমরা বাড়তি ব্যয় লাগবে অবকাঠামোতে, বাড়তি ব্যয় লাগবে রুরাল ইলেকট্রিফিকেশন হয়। সেইটা দিতে গেলে আমাকে এইখানে যেগুলা সেক্টর আছে যারা এতদিন তেল খেয়েছে বিনা পয়সায়, সেই তেলে হয়তো কিছুটা হাত দিতে হবে। আমরা আশা করি এগুলো আমাদের সার্বিক অর্থনীতি যারা লিডার আছেন আপনাদের মতো এই আলোকেই দেখবেন। এটা আমার চুরির জন্য করছি না, চুরির জন্য আমরা কিছুই করি না। চোরকে আমরা ধরবো, আইনের আওতায় আনবো, আমাদের পক্ষে। কয়েকজন চোর তো মারাই গেছে, কয়েকজন জেলে আছে, কয়েকজন পালিয়ে গেছে দেশ ছেড়ে। এগুলো চলবে কাজ। আমি একটা জিনিস বিনয়ের সাথে বলতে চাই যে প্রণোদনা যে অর্থ বলেছি, প্রণোদনা যেখানে আসছে সেখানে আপনি দিতে হবে ইন এ সেন্স। কারণ আপনি কস্ট অফ ডুইং দ্য বিজনেস কিন্তু আপনি কমাতে পারছেন না, আমার প্রতিনিয়ত বাড়ছে। আমার সার্ভিস ডেলিভারি নিতে হয় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান থেকে, সেখানে প্রতিনিয়ত আমাকে খরচ বেশি করতে হচ্ছে, আন্ডারহ্যান্ড আর ওভারহ্যান্ড। এই জায়গায় একটা কস্ট অফ ডুইং দ্য বিজনেস,
সেইখানটা আপনি কিন্তু আমাকে রিলিফ দিতে If পারছেন you না। cannot হ্যাঁ afford the cost, you are not in the business. হ্যাঁ সো আমরা আমার কথা হচ্ছিল যে আসলে আপনি চাই না। গার্মেন্টস শিল্পের কথা বলেছেন, গার্মেন্টস শিল্পের কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি ইন্ডাস্ট্রিয়াল, আপনি সোকল কথাটা বলছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এখানে আমার একটু আপত্তি রয়েছে বিনয়ের সাথে, উজ্জ্বল। যে যে আমরা এটা করেছি আমাদের রিস্ক নিয়ে, আমাদের জীবন যৌবন এখানে ব্যয় করে এবং রিস্ক নিয়ে করেছি। হয়তো বলতে পারেন যে আমরা নিজেরা বেনিফিট, কিন্তু আর্থসামাজিক অবস্থায় আমাদের কন্ট্রিবিউশন, যে লোকগুলি এমপ্লয়মেন্ট হয়েছে, আজকে যে অর্থনীতি এই অবস্থায় এসছে, জি। এইটাকে আপনি শেষ, সকল শেষ। অবশ্যই এটা প্রশ্ন বলতে উঠে পারেন যাবে না। বলে বললাম। এইটা Salute, এইটা আমরা স্যালুট করি আমাদের অনেক উদ্যোক্তাদেরকে। ধন্যবাদ মিস্টার মিন নাসির হোসেন এবং মিস্টার এম এ মান্নান। দর্শক, আমরা কথা বলছিলাম 2017-18 বছরের অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে। মোটামুটি কথা, মন্ত্রী, সরকারের মন্ত্রী, তিনি সরকারি ভাষ্য দিয়েছেন। মিস্টার মিন নাসির হোসেন বেসরকারি খাতের একজন অন্যতম উদ্যোক্তা, তিনি তার মতো করে বলবার চেষ্টা করেছেন। আমাদের অনেক ক্ষেত্রে নীতি সংস্কার প্রয়োজন, এই জায়গাটাতে জোর দেওয়া দরকার, এই জায়গায় কোনো ভিন্ন মত নেই। আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল একটা পরিবর্তন দরকার। যদিও সরকার এক্ষেত্রে দাবি করে যে শিক্ষাক্ষেত্রে তারা একটা বড় বৈপ্লবিক পরিবর্তন এনেছে, সেটি অবশ্য সংখ্যার বিচারে হতে পারে, কিন্তু মানের বিচারে এ বিষয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে আগেও কথা হয়েছে। তিনি আগে বলছেন যে সংখ্যাটা প্রথমে, এরপরে মানে নিশ্চয়ই জোর দিতে হবে। কিন্তু আমাদের যে চাহিদা, সেই চাহিদা মাফিক মানুষ আমরা তৈরি করছি কিনা, সেই প্রশ্নটা মিন নাসির হোসেন তুলেছেন এবং শিক্ষার মান নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এবং বিনিয়োগের একটা অনুকূল পরিবেশ তৈরি করা দরকার, এবং তার সঙ্গে ওই স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, এই বিষয়গুলো সম্পর্কিত। আমরা আশা করব যে এই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া হবে এবং যে বিষয়গুলো মানুষকে উদ্বিগ্ন করছে বাজেটকে কেন্দ্র করে, সেই বিষয়গুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, জাতীয় সংসদে আলোচনা হবে এবং আমরা আশা করি যেসব বিষয়ে ভুল ত্রুটি বা দুর্বলতা রয়েছে সেগুলো সংশোধন করে সবার জন্যে, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য কল্যাণকর একটি বাজেট জুন মাসের শেষে তারা উপহার দিতে পারবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।